তোমাকে মনে পড়ার প্রশ্নই আসে না। কজ তুমি তো কখনো আমাকে ভালোই বাসো বলনি। আর যে নীতিকে ভালোবাসে না তার কথা নীতির মনে পড়বে না। দিব্য সাঁতরে মাছপুকুর অবধি চলে যায়, তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ডাকলো। নীতি। নীতি পাড়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল চিপছিল। টুপ টুপ করে জলের কণা ঝরছিল আঁচল থেকে। দিব্যর ডাকে মাথা তুলে চাইল। দিব্য খোলা প্রান্তরে গলার স্বর চড়িয়ে বলল, আমার উপর তোর খুব অভিযোগ, তাই না? প্রমিস করছি, আজকের পর থেকে তোর কোনো অভিযোগ থাকবে না। তোর সব অভিমান হাওয়ায় মিলিয়ে যাবে, দেখে নিস। রোদ ঝলমলে বিকেল। ওরা সবাই মিলে প্ল্যান করেছে বিকেলটা ঘোরাঘুরি করে কাটাবে। গাড়ির দরজার উপর এক হাত রেখে অন্য হাতটা জিন্সের পকেটে গুজে ঠেস দিয়ে দাঁড়িয়ে দিব্য। ইভান এগিয়ে আসতেই দিব্য বলল, ব্রো, আজ আমি ড্রাইভ করি। ইভান প্রথমে একটু অবাক হলো, পরপর বলল, শিওর। তো ড্রাইভিং স্কিল তো আমার জানা, তো স্পিডটা একটু কম রাখিস। আরে তোর সমস্যা নেই, আজ একদম স্মুথলি ড্রাইভ করব, দেখে নিস। ইটস ওকে ছোট, তবে বাচ্চারা আছে, খেয়াল রাখিস। এর মধ্যে নীতি মেয়ের হাত ধরে এগিয়ে আসে। নাতাশার হাতে তুলতুলে সাদা রঙের ছোট্ট একটা পুতুল, দেখতে ঠিক মিস্টার বিনের পুতুলটার ন্যায়। নাতাশা আদর করে টুটু বলে ডাকে, সবসময় পুতুলটা কাছে কাছে রাখে। এর মধ্যে তনুজা, ইয়ান আর নিত্য আসে। দিব্য ইশারা করে নীতিকে ফ্রন্ট সিটে বসতে বলে। নীতি ভেঙচি কেটে সামনে বসলো। অল্প স্বল্প ঘোরাঘুরি শেষে ওরা হাইওয়ের পাশে থাকা একটা রেস্টুরেন্টে ঢোকে, কিন্তু দিব্য গাড়িতেই থাকে। গাড়িতে বসে দিব্যর এক হাতে কোকা কলার ক্যান, অন্য হাতে ফোন, এমনভাবে সময় কাটাতে থাকে। ওদিকে ওরা হালকা নাস্তা পর্ব সেরে রেস্টুরেন্ট থেকে বেরোয়। রেস্টুরেন্টের দরজা পেরিয়ে বাইরে কয়েক পা আসতেই নাতাশা হঠাৎ বলে উঠল, মামা, মামা আমার টুকু। নীতির কোলে ছিল নাতাশা। নীতি মেয়ের হাতে পুতুল খোঁজে, কিন্তু মেয়ের হাত দুটো ফাঁকা। অনেকক্ষণ লক্ষ্য করাও হয়নি। নীতি মেয়েকে পাল্টা প্রশ্ন করল। কোথায় রেখেছো পুতুল, বলো। নাতাশা মনে করতে পারে না, অথচ কান্না জুড়ে দিল। আমার তো তুই তুই। বলে বলে নীতি বিরক্ত হয়ে কষিয়ে ধমক দেয়। তনুজা বলল, নীতি, শুধু শুধু ওকে বকছো কেন? বুঝিয়ে বলো, একটু খুঁজলে পাওয়া যাবে। নিত্য কপাল কুঁচকে কিছু মনে করার ভঙ্গিতে বলল, গাড়িটা ওখানে পার্ক করার সময় আমি স্পষ্ট নাতাশার হাতে পুতুল দেখেছি। তার মানে এই জায়গাতেই কোথাও আছে, অন্য কোথাও নয়। নাতাশা শব্দ করে কাছে। তনুজা ইভানের দিকে তাকিয়ে বলল, ভেতরে রেখে আসোনি তো? হয়তো হাত থেকে নামিয়েছিল, পরে আসার সময় মনে নেই। নাতাশার কান্না থামাতে ইভান কোলে নিল, বলল, কাঁদে না ছোট্ট পড়ে, চলো ভেতরে গিয়ে খুঁজে দেখি। ওদেরকে দাঁড়াতে বলে ইভান ভেতরে যায় খুঁজতে। ইয়ান টি শার্টের কলার ধরে ফাঁকা করতে থাকে। পরপর তনুজার আঙুল ধরে বলল, মামা, গরম লাগছে। ওয়েট বাবা, এই তো এক্ষুনি বাসায় যাব। তনুজা নীতিকে উদ্দেশ্য করে বলল, নীতি, ইয়ানের গরম লাগছে, আমরা বরং গাড়িতে গিয়ে বসি। আর হ্যাঁ, পুতুলটা হয়তো গাড়িতেও থাকতে পারে। নীতি মাথা কাত করে সায় জানায়, নম্র স্বরে বলল, শিওর ভাবিমণি, তুমি ইয়ানকে নিয়ে যাও, আর ভাইয়া বেরোলেই আমরা আসছি। তনুজা ছেলের হাত ধরে আসতে থাকে। হঠাৎ একপাশে থাকা রঙিন বেলুনের দিকে নজর পড়ে তনুজার। এগিয়ে গিয়ে বেলুন কিনে ইয়ানের হাতে দিয়ে বলে, এগুলো থেকে নাতাশা যেটা চাইবে সেটাই কিন্তু দিবে। নাতাশা এমনিতেই কান্না করছে, এটা পেলে যদি কান্না থামে ওর। ইয়ান মাথা নাড়ায়। তনুজা পার্স খুলে টাকা দেয়। এর মধ্যে ইয়ানের হাত থেকে একটা বেলুন উড়ে যায়। ইয়ান সেটা ধরতে পিছু যায়। তনুজা পার্স করতে নেবে, তন্মধ্যে একটা অসহায় বৃদ্ধা মহিলা সাহায্য চাইতে আসে। তনুজা ফের পার্স খুলে টাকা বের করতে থাকে। ইয়ান বেলুন ধরতে মাঝ রাস্তায় চলে এসেছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ ইয়ানের চোখ যায় একপাশে পড়ে থাকা নাতাশার পুতুলটার দিকে। ইয়ান আশেপাশে না তাকিয়ে পুতুলটা নেয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ওদিকে নাতাশাকে কোলে নিয়ে ইভান বেরোয়। ভেতরে পাওয়া যায়নি পুতুল। ওরা আসতে থাকে। এদিকে তনুজা বৃদ্ধার দিকে টাকা বাড়িয়ে দেয়। বৃদ্ধা নীরব স্বরে দোয়া করে চলে যেতেই তনুজা ঘাড় ঘুরিয়ে দেখে ইয়ান পাশে নেই। স্পন্দন মুহূর্তেই দ্বিগুণ হয়ে যায় তনুজার। তড়িঘড়ি উল্টো দিকে তাকাতেই দৃষ্টি জমে যায়। সেখানে যা দেখল
দেখল তাতে ওর শরীর হিম হয়ে আসে। একদিক দিয়ে বিরাট বাস গর্জন করতে করতে এগিয়ে আসে, আর অন্যদিক দিয়ে অশ্বারোহী শয়তানের মতো তেড়িয়ে আসছে এক প্রকাণ্ড ট্রাক। চারিপাশের শব্দ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তনুজার পায়ের নিচের জমিন সরে যেতে থাকে, দৃষ্টির কোণ ঘোলা হয়ে আসে, সমগ্র পৃথিবী যেন দুলে উঠেছে। তনুজার কণ্ঠ ফেটে বেরিয়ে আসে এক করুণ আর্তনাদ। ইয়ান! তৎক্ষণাৎ তনুজা ছুটতে শুরু করে। গাড়ির বনেটের উপর পা ঝুলিয়ে বসে দিব্যফোন স্কল করছিল। হঠাৎ তনুজার আতঙ্কিত চিৎকার কানে আসতেই চমকে উঠে সামনে তাকায়। মাঝ রাস্তায় ইয়ানকে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে আসে। মুহূর্তেই এক লাফে নেমে দাঁড়ায় দিব্য। 1 সেকেন্ড বিলম্ব না করে সর্বোচ্চ বেগে দৌড়ায়। তনুজার চিৎকার শুনে ইয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। সামনে পেছনে গাড়ি। এই দেখে ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে, চোখে অসহায় দিশেহারা ভয়, বুঝতে পারছে না কি করবে। তখন এত কিছু না খেয়াল করেই চলে এসেছিল মাঝ রাস্তায়। ইভানের দৃষ্টি আটকে যায় সেই এক দৃশ্যে। অতীতের কষ্টের স্মৃতিটা যেন ফের সামনে ফিরে এসেছে, প্রতিফলিত হতে চলেছে। লহমায় শরীর জমে যায়, এক চুল নড়তেও পারছে না, চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী, সুঠাম দেহটা কাঁপতে থাকে, ঠোঁট কেঁপে কেঁপে বেরিয়ে আসে। ইয়ান, তনুজা। কয়েক সেকেন্ড পরপরই নীতি দু হাতে মুখ ঢেকে ফেলে। ভেতরে জমে থাকা আতঙ্ক অবশেষে ফেটে পড়ে কণ্ঠে। দিব। জীবনের প্রতিটি মুহূর্ত এক অনিশ্চয়তার কাহিনী, যেখানে 1 সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে। মানুষের জীবনে যে নিরাপত্তার অনুভূতি থাকে তা কেবল একটি অদৃশ্য স্বপ্ন, কারণ সেকেন্ডেই সব কিছু এলোমেলো হতে পারে। 1 সেকেন্ড পর কী ঘটবে তা থাকে অজানা। আশেপাশে না তাকিয়ে তনুজা উদ্ভ্রান্তের মতো ছুটে চলে। হঠাৎ হোঁচট খেয়ে পিচের রাস্তায় সাইড বরাবর জমিনে পড়ে। নরম হাত দুটি পিচের ছোট ছোট ইট পাথরের উপর পড়ে রক্তাক্ত হয় মুহূর্তেই। ইয়ান মাঝ রাস্তায় দিশেহারা চোখে চারপাশে দেখছে। দুদিক থেকে ধাবমান গাড়িগুলো অসুরের মতো ধেয়ে আসে। বাচ্চা ছেলেটাকে এক বোবা আতঙ্ক গ্রাস করে ফেলেছে। তনুজার বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে ভয়ে, হাত পা ঠান্ডা হয়ে নিঃশ্বাস ঘন হয়ে উঠছে, চোখ দুটো জলে ভরে উঠে সেকেন্ডেই কণ্ঠনালী রুদ্ধ হয়ে গিয়েছে। বুক ফাটলেও চিৎকার করতে পারছে না, কণ্ঠ যেন আটকে গেছে অসহায় আতঙ্কে। চিৎকার করে ডাকতে চায়, ইয়ান এখানে আসো, এক দৌড়ে মায়ের কোলে এসো। কিন্তু ওর গলা চেপে ধরে রেখেছে যেন অদৃশ্য শিকল। দুহাতের তালু পিচের উপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে তনুজা, কিন্তু শরীরে যেন এক ফোঁটা বল নেই। নেতিয়ে পড়েছে পুরো শরীর। ওদিকে অনুভূতির নার্ভ ভোতা হয়ে গিয়েছে ইভানের। ইভান ছেলে আর বউয়ের এহেন দৃশ্য দেখে বাকশূন্য। সুঠাম দেহটা কাঁপতে থাকে, ঠোঁট কেঁপে কেঁপে বেরিয়ে আসে। ইয়ান, তনুজা। গোধূলির নরম আলো পড়ছে তনুজার ক্লান্ত আতঙ্কিত মুখবিবরে। ওর দু চোখের গভীরে এক অনিবার্জনীয় আতঙ্ক। নিজের দিকে না তাকিয়ে তাকিয়ে থাকে ছেলের দিকে। ভাঙা কণ্ঠে অস্ফুট স্বরে ফিসফিসিয়ে ওঠে। ইয়ান বাবা। সময় যেন থমকে যায়। অসহায়ের থেকেও অসহায় ঠেকছে সবার। নিঃশ্বাসে ছুটছিল দিব্য। ওর চোখ নিবদ্ধ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা ইয়ানের দিকে। পেছন থেকে ধেয়ে আসা ট্রাক যেন এক বিশাল অজগরের মতো গ্রাস করতে আসছে মুহূর্তের ব্যবধানে। ঠিক তখনই এক অটো বাইক পাশ কাটানোর সময় ব্রেক করতে করতে ধাক্কা লাগে দিব্যর গায়ে। বিকট শব্দ ছিঁড়ে ফেলে মুহূর্তের নীরবতা। দিব্য ছিটকে পড়ে সামনে, কপাল ফেটে যায়, লাল রক্তের ধারা বয়ে নামে সড়কের রুক্ষ পিচের উপর। কিন্তু ব্যথা অনুভবের সময় কোথায়? দিব্য দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। ইয়ানের ভীত দৃষ্টি সামনে দিয়েই ছুটে যায়। রক্তাক্ত কপাল, ধুলোমাখা শরীর নিয়ে তবুও থামেনি দিব্যর পা। ট্রাকের গর্জন ক্রমেই নিকটতর। সময়ের সুতোর শেষ প্রান্তে দাঁড়িয়ে দিব্য বড় করে নিঃশ্বাস নেয়। গভীর বিশ্বাসে চোখ বন্ধ করে আল্লাহর নাম উচ্চারণ করে। তারপর ঝাঁপিয়ে পড়ে ইয়ানের দিকে, বাড়িয়ে দেয় বলিষ্ঠ হাত, আঁকড়ে ধরে ছোট্ট বাহুটি। তারপর তারপর সব কিছু যেন এক নিমিষে স্তব্ধ হয়ে যায়। নীতি 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। গলার অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে আকুল আর্তনাদ। দিব। ইভান চোখ বন্ধ করে ফেলে, যেন কিছুই দেখতে চায় না। সময়ের সীমানা ভেদ করে এক তীব্র হাহাকার ছুটে আসে বাতাসে, চারপাশ স্তব্ধ করে দিয়ে বেজে ওঠে হৃদয়ের আর্তনাদ। নীতির চিৎকার ওদের সবার হৃদয়ের গভীরতম শূন্যতাকে স্পর্শ করে। আশেপাশের বাতাস ভারী হয়ে ওঠে বেদনার আবেশে।
তনুজার পক্ষে এত কাছ থেকে সবটা দেখা সম্ভব হয় না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে তখনই চোখ শক্ত করে বন্ধ করে ফেলেছিল। একদম বন্ধ করা আর্তনাদ বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক থেকে। ইয়া আল্লাহ, কেন বারবার আমার সাথে এমন হয়? নীতি দু হাতে মুখ ঢেকে হাঁটু গেড়ে বসে পড়ে। হাঁটুদয় জমিনে গিয়ে ঠেকে, চোখের বাঁধ ভাঙা এলোমেলো কান্না উপচে পড়ছে, কিন্তু গলা দিয়ে একটিও শব্দ বেরোচ্ছে না। শ্বাস বন্ধ হয়ে আসে। শোক মেয়েটাকে নিঃশেষ করে ফেলেছে। বারবার দুপুরের দিব্যর বলা কথাগুলো কানে বাজছে। আমার উপর তোর খুব অভিযোগ, তাই না? প্রমিস করছি আজকের পর থেকে তোর অভিমান হাওয়ায় মিলিয়ে যাবে, দেখে নিস। নীতির ভেতরটা ডুকরে উঠে চিৎকার করে বলতে চায়, আমি তো মজার চলেই বলেছিলাম, তুমি কেন তোমার কথাগুলো সত্যি করতে উঠে পড়ে লাগলে? কেন কেন? দিব্যর রাগী মুখ, দিব্যর কখনো অল্প স্বল্প হাস্যোজ্জ্বল মুখ, সব যেন একসাথে নীতির চোখে ভাসে। নীতি ফুপিয়ে ওঠে। ঠিক তখনই কাঁধে উষ্ণ হাতের স্পর্শ অনুভব হয়। নিত্য পাশে বসে চোখ ভরা অশ্রু নিয়ে কাঁধে হাত রাখে, ভেজা কণ্ঠে ফিসফিস করে বলে, আপু, এই আপু। নীতির ফুপিয়ে ওঠা বাঁধন হারা হয়। নিত্য ফের বলল, আপু দেখো, দেখো একবার। নীতির বুকের গভীরে সাহসের খোঁজ পাওয়া দুষ্কর। চোখের পাতা ভারী হয়ে আসে, তবুও নিত্যের দৃঢ় আহ্বানে ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে নেয়। অস্পষ্ট দৃষ্টিতে সামনের দৃশ্য ধরা পড়ে। সড়কের ধুলো বাতাসে উড়ে যাচ্ছে, সময়ের প্রবাহে সব কিছুই যেন আবছা হয়ে যাচ্ছে। কিন্তু ধুলোর ওপারে দেখা যায় দিব্য ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেছে। নীতির কাছে সবটা যেন স্বপ্নের মতো ঠেকে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকে ওর হৃদয়। অপরদিকে তনুজার চোখ দুটো বিস্ময় আর বেদনার এক অপূর্ব মিশ্রণে চকচক করছে। সেখানে জমাট বাঁধা এক গল্প আছে, ভাঙার গড়ার আবার নতুন করে জোড়া লাগার। অপর দিক থেকে আসা বাস ঠিক সময় মতো ব্রেক কষে, কিন্তু বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাক থামে না। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার বড় অংশের জন্য দায়ী থাকে ট্রাক। পত্রিকার পাতায় মাঝে মাঝেই চোখে পড়ে নিয়ন্ত্রণহীন ট্রাক রাস্তার পাশের চায়ের দোকানে উঠে গিয়ে কেড়ে নিয়েছে নিরীহ মানুষসহ পথচারীর প্রাণ। এই তো কিছুদিন আগে রাস্তার পাশের হোটেলে ঢুকে পড়ে ট্রাক। ঘটনাস্থলেই নিহত হয় বেশ কয়েকজন। উফ, আর এটা তো ছিল হাইওয়ে, কিন্তু সৃষ্টিকর্তার অসীম কৃপায় ঘটল এক অলৌকিক মুহূর্ত। শেষ মুহূর্তে ইয়ানের বাহু ধরে এক ঝটকায় সরিয়ে নিল দিব্য। সামান্য এদিক ওদিক হলেই হয়তো দুজনেই পিষ্ট হয়ে যেত ট্রাকের নিচে। ইয়ান থরথরিয়ে কাঁপছে, দিব্যর কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চারপাশে লোকজন জড়ো হয়েছে। তনুজা আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানায়। দিব্য ততক্ষণে ইয়ানের ছোট্ট মুখটা নিজের হাতের তালুর মাঝে নিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় নেই বাবা, মাম্মার কাছে যাও। তনুজা কৃতজ্ঞতার দৃষ্টিতে দিব্যর দিকে তাকায়। মুখে কিছু বলা হয়ে ওঠে না, কিন্তু চোখে ছিল এক সুমধুর গভীর কৃতজ্ঞতা। দুজনের মধ্যে আগের সেই জড়তা না থাকলেও কথাবার্তা খুব বেশি হয় না। ইয়ান মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, তনুজা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। ওর চোখ বেয়ে নীরবে ঝরতে থাকে অশ্রুধারা। কখনো প্রকৃতি নির্মমভাবে রিভেন্স নেয়, আবার কখনো সেই দিয়ে যায় অপার ভালোবাসা আর প্রতিদান। দিব্যকে বাঁচাতে গিয়ে ইভানের মা প্রাণ হারিয়েছিলেন, আর আজ সেই দিব্য নিজের জীবনের তোয়াক্কা না করে ইভানের ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। যদিও জীবন মৃত্যু সৃষ্টিকর্তার হাতে, তবুও এই ঋণ শোধ হওয়ার নয়। ইভান ছুটে এসে দিব্যকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখে অশ্রু, গলার অস্ফুট ধ্বনি। দিব্য, দিব্য, তুমি তুই ঠিক আছিস তো? দিব্য রক্তাক্ত কপালে মৃদু হাসির ছোঁয়া এনে বলে, আমকে। ইভান পকেট থেকে রুমাল বের করে দিব্যর কপালে চেপে ধরে, কণ্ঠ ভারী হয়ে আসে। ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে চল, ব্যান্ডেজ করাতে হবে। দিব্য মাথা নেড়ে বলে, এতটুকু কিছু না, বরং বাসায় চল, ইয়ান খুব ভয় পেয়েছে। কিছু দূরে দাঁড়িয়ে নীতি, বুকের ভেতর তোলপাড় চলছে। অভিমানের ভারে পা এগোতে পারছে না। ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে দিব্যর বুকে মুখ গুজে কেঁদে ফেলতে, কিন্তু আজ আর নিজের আবেগকে প্রশ্রয় দেয় না নীতি। নিত্যর কোলে নাতাশা। ছোট্ট মেয়েটি দিব্যর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, পাপা, পাপা তুমি রক্ত, ইস ব্যথা। দিব্য এক ঝলক আর চোখে অভিমানিনী নীতির দিকে তাকায়।
তারপর দৃষ্টি সরিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়, সস্নেহে ফিসফিসিয়ে বলে, ব্যথা নেই আমার রাজকন্যা, আমি একদম ঠিক আছি। সবার আগে কাছের এক ক্লিনিকে নিয়ে গিয়ে দিব্যর কপালে ব্যান্ডেজ করানো হয়। ডাক্তার প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করেন। অতঃপর সবাই ফিরছিল বাসায়। গাড়ির ভেতর কেউ কেউ তখনও সেই ভয়াবহ মুহূর্ত নিয়ে কথা বলছিল। এমন সময় দিব্যর কোলের ওপর চুপচাপ বসে থাকা নাতাশা ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে উঠল, আমার পাপা থুপাল হিলো। এক মুহূর্তের জন্য গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল আনন্দের উষ্ণতা। নাতাশার মিষ্টি আধবুলিতে সবাই হেসে উঠল। দিব্য স্মিত হেসে মেয়ের মাথায় হাত বোলাতে থাকে। সন্ধ্যা পেরিয়ে বাড়ছে রাত, তবুও সবার মনে এখনও সেই ভয়াবহ মুহূর্তের ছায়া। একসঙ্গে বসে কথাবার্তা বলার মাঝেও চোখের সামনে ভেসে উঠছে বিকেলের ভয়াবহ দৃশ্য। ফিরেই ইভান স্পষ্ট জানিয়ে দিয়েছে সকাল হতেই ফিরে যাবে। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। ঘুরতে এসে কী যে হতে যাচ্ছিল দিব্য অনেক বুঝিয়েছে, কিন্তু ইভান অনড়। চোখের সামনে এখনো স্পষ্ট ভেসে উঠছে সেই ঘটনাগুলো। ভাবলে শরীর শিউরে উঠছে। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁয়ে গেছে। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ হয়েছে। নীতি সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কথোপকথনে অংশও নিচ্ছে, কিন্তু দিব্যর দিকে তাকাচ্ছে না, একটিও শব্দ বলেনি। দিব্য ব্যালকনি থেকে রুমে ঢুকতেই দৃষ্টি চলে যায় বিছানার দিকে। নীতি হাতের ওপর থেকে নাতাশার মাথাটা আলতো করে বালিশে শুইয়ে দিচ্ছে। দিব্য কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। নীতি ধীরে সুস্থে ওঠে, দিব্যর দিকে না তাকিয়ে বালকনির দিকে পা বাড়ায়। দিব্য ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে নীতির দিকে। অভিমানী নীতিকে দেখেই কিছুটা বিরক্তিও লাগে। নীতি ঠিক দিব্যর পাশ দিয়ে বেরিয়ে যেতে নেয়। দিব্য হঠাৎই নীতির হাত চেপে ধরে। নীতি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। দিব্য ওর দিকে মুখ ফেরায়, চোখে একরাশ প্রশ্ন নিয়ে এক পলক দেখেই জিজ্ঞাসা করে, কথা বলছিস না কেন? নীতি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার কথা বলার বা না বলার তোমার কিছু আসে যায়? দিব্যর ঠোঁটে ব্যঙ্গের হাসি খেলল, পাল্টা প্রশ্ন ছুড়ল। তোর কি মনে হয়? নীতি একদম নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি তোমার কেউ নেই, তাই তোমার কিছুই যায় আসে না। দিব্যর চোখ এক মুহূর্তের জন্য ব্যথা ঝলকে উঠল। তারপর গা ঝাড়া দিয়ে সেই অনুভূতিটা সরিয়ে দিল। নীতির হাতটা ধীরে ধীরে ছেড়ে দিয়ে এক আঙুল নাকের ডগায় ঘষল, বলল, তুই আমার কেউ নস? তাহলে আমার মেয়ের মাকে, আই মিন আমার বউকে। কথাটা শেষ হওয়ার আগেই নীতি তীব্র গলায় বলে উঠল, মেয়ের মা তো তোমার চাহিদা থেকেই হয়েছে, নট তোমার ভালোবাসায় কাছে টেনে নেওয়া। দিব্যর রক্ত যেন মুহূর্তে টকবক করে ফুটতে লাগলো। চোখ দুটো রক্তিম হয়ে উঠল রাগে। শক্ত হাতে নীতির দু কাঁধ আঁকড়ে ধরে এক ঝটকায় কাছে টেনে নিয়ে চিৎকার করে বলল, স্টপ নীতি, স্টপ। আর একটাও শব্দ নয়। দিব্যর রাগে চিৎকারে নীতি এতটুকু ভয় আজ আর পায়নি, বরং মেয়েটার কণ্ঠে জমে থাকা অভিযোগগুলো একসঙ্গে উগড়ে এলো। একদম চিৎকার করো না, ভালোবাসো তুমি আমায়? থাক, সেটা বাদ দাও। এক মুহূর্ত থামল, তারপর আঙুল তুলে মেয়ের দিকে ইশারা করে বলল, মেয়েকে ভালোবাসো? আমি তো তা মনে হয় না। যদি ভালোবাসতে তাহলে সেই মুহূর্তে একবারও কি ওর কথা মনে পড়তো না? যদি তোমার কিছু হয়েছে তো? কথাটা শেষ না করেই নীতির গলা কেঁপে উঠল, চোখের কোণে জল চিকচিক করছিল। তবুও নিজেকে শক্ত করার চেষ্টা চালায়। দিব্য দাঁত কটমট করে বলল, কি বলতে চাইছিস তুই? কিছু না, বাদ দাও। নীতি, আমি জানি তুই আমাকে খুব বেশি ভালোবাসিস। আমাকে হারানোর ভয়ে তোর মাথা খারাপ হয়েছে, তাই এমন বলছিস। আর যদি ইয়ানের জায়গায় নাতাশা থাকতো, তাহলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি যেটা করেছি ইভান তাই করতো। আমার যদিও মনে নেই, মাম্মার দিদুনও বলে আমার বড় মা আমাকে সেভ করতে গিয়ে প্রাণ হারায়। আজ বুঝি তারই প্রতিদান দিতে যাচ্ছিলে? আর আর দুপুরে বলা সব কথা সত্যি করতে যাচ্ছিলে? এই তোমার প্রমিস ছিল নিজেকে বিসর্জন দিয়ে আমার অভিযোগ থেকে মুক্তি পাও? দিব্যর রাগ তরতরিয়ে বাড়ল। এক ঝটকায় নীতির কাজ ছেড়ে দেয়। রাগের বশে সেন্টার টেবিলে লাথি মারে। টেবিলটা কেঁপে উঠল।
উপরে থাকা কাচের গ্লাস গড়িয়ে মেঝেতে নামলো। কাঁচ ভাঙার শব্দে নীতি কেঁপে উঠল। ঘুমন্ত নাতাশাও কিছুটা নড়ে চড়ে উঠল। দিব্য রাগ দমাতে না পেরে ফের টেবিলে লাথি মারার প্রস্তুতি নিল। তবে চোখ পড়ল মেয়ের দিকে। নাতাশার শান্ত ঘুমে ব্যাঘাত ঘটছে। এই চিন্তা মাত্র এক নিমিষে দিব্যকে থামিয়ে দিল। পা থেমে গেল। দু আঙুলে কপাল স্লাইড করে রাগ কমানোর চেষ্টা করে দিব্য। নীতি কথা না বলে পা বাড়ায়। দু পা ফেলতেই মৃদু আর্তনাদ বেরোয় ঠোঁটের ফাঁক গলে। দিব্য তৎক্ষণাৎ পেছন ফিরে দেখে নীতির পায়ে কাচের টুকরো বিঁধে গেছে। সাদা টাইলসে ছড়িয়ে পড়েছে রক্তের লাল ফোঁটা। এক সেকেন্ড বিলম্ব না করে দ্রুত নীতির সামনে বসে। এক মুহূর্তের জন্য নীতির মুখে চোখে রেখেই তারপর চুপচাপ মেয়েটার ফর্সা পায়ের দিকে নজর দিল। কোনো কথা না বলে নিঃশব্দে নীতির পা তুলে নিজের হাঁটুর ওপর রাখল। এক টানে কাচের টুকরোটা বের করে দিল। ব্যথায় নীতির চোখ মুখ কুঁচকে গেল। নীতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে দিব্য বলল, মাথার সাথে সাথে তোর চোখটাও দেখছি যাচ্ছে। কোন দিকে তাকিয়ে চলিস? হ্যাঁ, নীতি কিছু বলে না, তবে অভিমানের বরফ যেন গলতে থাকে। মেয়েটার চোখের ভাষা অনেক কিছুই বলে। নীতি রাগের বশে কথাগুলো বলে ফেলেছে, তবে অতটাও সেলফিশ নয়। নীতির ইচ্ছে করছে ওভাবে বলার জন্য দিব্যকে সরি বলতে। নীতি কিছু বলবে সেই সময় দিব্য আদেশের সুরে বলল, বেটে বস। নীতির ঠোঁট উল্টে খুঁড়িয়ে বেডে গিয়ে বসে। দিব্য ফার্স্ট এড বক্স নিয়ে আসে। প্রথমে অ্যান্টিসেপটিক লাগিয়ে তারপর মনোযোগী আলতো হাতে ছোঁয়ায় অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। নীতির চোখে দিব্যর যত্নের প্রতিটি মুহূর্ত স্বর্গীয় সুখানুভূতি দেয়। নীতি আবেগপ্রবণ হয়ে নির্নিমেষে দিব্যর দিকে চেয়ে রয়। রাত গভীর। আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ ঠিক যেন রূপোর থালার মতো ঝলমল করছে। ছাদের চারপাশে সারি সারি বড় বড় ক্যান্ডেল জ্বলছে। আলো আধারের মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বাতাসে হালকা দুলে উঠেছে শিখাগুলো। ধীর পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার এপাশে এসে দাঁড়ায় নীতি। কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল নীতি। হঠাৎ ফোনে কল আসে, ঠান্ডা স্বর। কাম টু দ্য রুফ ইন 5 minutes. দেয়ার আর সারপ্রাইজ। কাম সুন। ওপাশ থেকে কিছু বলার আগে দিব্য কল কাটে। এখন এখানে এসে নীতির বিস্ময় আকাশ ছিল। চেয়ারে বসে দিব্য, পরনে নীল রঙের জিন্স আর সাদা শার্ট। চোখ দুটো বুজে গিটারে আঙুল চালাচ্ছে। শার্টের উপরে 3টা বোতাম খোলা, কপালে সাদা ব্যান্ডেজ বাঁধা। রাতে ক্যান্ডেলের মৃদু আলোয় দিব্যর মুখের ছায়া আর আলো এক অভিনব রূপে মিলেমিশে গেছে। গিটারের টুংটাং শব্দগুলো বাতাসে মিশে স্নিগ্ধ সফট রোমান্টিক সুরে রূপান্তরিত হচ্ছে। নীতি যেন কোথায় হারিয়ে যায়। পরপর নিজেকে ধাতস্থ করে এগোয়। একপাশে টেবিল, উপরে কিছু রাখা। এত সব আয়োজন দেখে নীতি আর বিস্ময় চেপে রাখতে পারল না। প্রশ্ন করে উঠল, হঠাৎ এসব কিছু? কিন্তু কেন? দিব্যর আঙুল থেমে যায়। উঠে ধীর সুস্থে গিটারটা চেয়ারে রাখে। সোজা হয়ে দাঁড়িয়ে এক পল নীতির দিকে তাকায়। পরপর দৃষ্টি সরিয়ে জ্বলন্ত ক্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, তোকে বলেছিলাম না আজকের পর তোর অভিযোগ আর রাখবো না, তার জন্য এসবের আয়োজন। নীতি নির্বোধের মতন চাইল, বলল। মানে দিব্য উত্তর দেয় না। নীতি ফের বলল, এসব কিছু কখন আনলে? আর কেনই বা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নো প্রবলেম, আই উইল এক্সপ্লেইন। বিকেলে ঘুরতে যাওয়ার আগে হাফিজ সাহেবকে বলে রেখেছিলাম। ওয়াই? দিব্য জ্বলন্ত ক্যান্ডেলের শিখায় আঙুল এগিয়ে দেয়, বলল, তোর বড্ড অসীমান অভিযোগ আমাকে নিয়ে। চাইছিলাম না তোর অভিযোগটা রাখতে, আর না তো বাড়িয়ে দিতে। এই বলে দু আঙুল জ্বলন্ত শিখার দুপাশে দিয়ে চেপে ধরার মতো ধরে। ধপ করে ক্যান্ডেল নিভে যায়। দুপা এগিয়ে ফের জ্বলন্ত শিখায় দু আঙুল এক করে ছোঁয়ায়। নীতির বুকটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ দিব্যর আঙুলের উপর হাত রাখে। চোখে ছলো ছলো জল নিয়ে ইশারায় বারণ করে ভেজা গলায় বলল, স্টপ, স্টপ দিস। দিব্যর চোখে এক অদ্ভুত উন্মাদনা। নীতির চোখের দিকে কিছু পল চেয়ে থাকে, পরপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। দু হাত ছড়িয়ে দিল দুপাশে। আকাশের দিকে মুখ তুলে চোখ বুজল। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বলল, আন্ডার দিস ওপেন স্কাই উইথ দ্য ফ্রি এয়ার এজ আউটনেস, আই সে ওপেন স্কাই অফ দ্য নাইট অফ ফ্রি এয়ার অ্যান্ড দ্য নকটার্নাল creatures. Listen, listen. I love my wife so much.
I love the mother of my children. I love her alt, alt, alt. দিব্যর কণ্ঠ যেন আকাশকেও স্পর্শ করল। নিস্তব্ধ চারিপাশে শব্দগুলো প্রতিধ্বনি তুলল। ধীরে ধীরে তা বাতাসে মিশিয়ে এক অন্যরকম আবহ সৃষ্টি করল। ঠিক তখনই নীতি পেছন থেকে দিব্যকে জড়িয়ে ধরল। গাল ঠেকল দিব্যর পিঠে, মৃদু কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল। লাভ ইউ টু। নীতির দিকে ঘুরে দাঁড়ালো। নীতির একটি হাত নিজের হাতে তুলে নিয়ে ধীরে ধীরে সেই হাতটি স্বীয় বুকের বাম পাশে রাখে দিব্য। তারপর নীতির চোখে চোখ রেখে একটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে, ঠান্ডা স্বরে বলে, তুই আমার হৃদয়ের সবচেয়ে নরম এক কোণ। তোর ভালোবাসাই আমার অস্তিত্বের কারণ। নীতির অনুভূতি যেন মুহূর্তে এক বিস্ময়কর নীরবতার মধ্যে ঢেকে যায়। মন এক টুকরো অমলিন শান্তি ও গভীর ভালোবাসায় ভরে ওঠে। দিব্যর মৃদু স্পর্শ, গা ঘেঁষে থাকা হাত এবং সেই পরম আকাঙ্ক্ষিত কোমল কথা, সবকিছু মিলিয়ে নীতির মনে এক অদ্ভুত অনুভূতির জাগ্রত হয়। চোখে একটি আলো জ্বলতে থাকে, অবর্ণনীয় সুখের আভা ছড়ায়। নীতি ঝট করে দিব্যর বুকে মাথা রাখে। দিব্য শক্ত করে জড়িয়ে ধরে নীতিকে। দিব্যর পেছনের শার্ট মুঠো পড়ে বুকে মুখ গুজে ফুপিয়ে ওঠে নীতি। কিছু পল নীরবতা চলে। কিছু পল পর নীতির মুখটা তুলে ধরে, আঙুলের ডগা দিয়ে চোখের কোণার পানি ফেলে দেয় দিব্য। নীতি ফুপিয়ে বলে ওঠে, সরি, আমি তখন তোমাকে ওভাবে বলতে চাইনি, আমার মাথা ঠিক ছিল না তাই। দিব্য মুচকি হেসে নীতির নাকের ডগায় টোকা দিয়ে বলল, নো এক্সপ্লেন, আই নো, কজ তুই তো একটা পাগলি। নীতি হেসে ফেলে। দিব্যর বুকে মুখ লুকিয়ে বলে, হ্যাঁ, তোমায় ভালোবেসেই হয়েছে। রাইট। সাদা টেবিলের উপর রাখা লাভ শেপ কেকটি একটি স্বপ্নের মতো দেখাচ্ছে। কেকের উপরে গোলাপি ও সাদা আইসিং দিয়ে সজ্জিত করা হয়েছে। মাঝখানে উজ্জ্বল স্টাইলে লেখা নীতি আই লাভ ইউ, মিষ্টি অনুভূতির প্রতীক। কেকের চারপাশে ছড়িয়ে থাকা ফুলগুলো সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। দুজনে একসাথে নাইফ ধরে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। পরপর টিস্যু দিয়ে হাত আর মুখ মুছে নেয় দিব্য। তারপর এক পাশ থেকে হাতে তুলে নেয় লাল গোলাপের তোড়া, নীতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর আর দামি উপহার। তুই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। নীতি হাসি মুখে হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নেয়। দিব্য শীতল কণ্ঠে বলল, আমাদের প্রণয়ের বাঁধন এইসবে অটুট থাকুক। আই প্রে এই ভালোবাসা চিরকাল অমলিন আর অবিনশ্বর হোক। কথাটা কানে সুরের ন্যায় রিনিঝিনি বাজে নীতির। কয়েক সেকেন্ড পর কিছু বুঝে ওঠার আগে নিজেকে শূন্যে আবিষ্কার করে নীতি। দিব্য এক ঝটকায় নীতিকে কুলে তুলে নেয়, ফিসফিসিয়ে বলে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এদিকে রাত শেষ হয়ে আসছে। আই নিড রেস্ট। নীতি হৈ হৈ করে উঠল। আরে আরে নামাও, তুমি এমনিতেই অসুস্থ, নামাও, আমি হেঁটে যেতে পারবো। দিব্য থাকতে ওর বুক পায়ে নিয়ে সিঁড়ি ভেঙে নামবে? নো নেভার। আমার পায়ে সামান্য, এটা কিচ্ছু না, বরং তোমার খুব। হুশ। দিব্য থামিয়ে দেয়, বলে, তোকে কোলে তুলে নিয়ে যাচ্ছি। এর বিনিময়ে রিটার্ন গিফট পেলে আমি হ্যাপি। রিটার্ন গিফট কি? দিব্য মাথাটা কিঞ্চিত নীতির দিকে ঝুঁকিয়ে একদম স্লো ভয়েসে কিছু বলে। নীতির গাল দুটো রেনবোর 7 রঙে রঙিন হয়ে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে দিব্যর বুকে মুখ লুকায়। সকালে ব্রেকফাস্ট শেষ করে ওরা মির্জা বাড়িতে চলে আসে। নীতি আর দিব্য ইভানকে বোঝানোর চেষ্টা করছিল, তবে ইভান থাকার পক্ষে ছিল না। অন্যদিকে নূরজাহান খবর পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে ফোনে বলেন, বাড়ির ছেলে মেয়ে বাড়িতে থাকুক, এত বড় একটা বিপদ কেটে গেল। এমনিতেই নূরজাহান কখনোই জন্মদিন পালন পছন্দ করেন না। তার উপর কালকের ঘটনা শুনে ওদেরকে বাড়িতে ফেরার আদেশ করেন। মির্জা বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানটা ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হয়। শিরিনও আর ইভানকে ফোনে চাপ দেয়নি, বরং মনের মধ্যে পরিকল্পনা করেছেন বাড়িতে আসুক, এখানেই সব কিছু হোক। সময়টা সন্ধ্যার পরে। তনুজা রুমে রেডি হচ্ছে, সাজগোজ প্রায় শেষের দিকে। এমন সময় ইভান রুমে প্রবেশ করে শোধালো, তনুজা, হুম। আমার ফোনটা দেখেছো? মনে পড়ছে না কোথায় রেখেছে। তনুজা একটু এদিক ওদিক তাকিয়ে খোঁজে, চোখে পড়ে ওয়ার্ড্রবের উপর ফোনটা রাখা। ফোন হাতে নিয়ে মিষ্টি হেসে তনুজা বলে, এই তো এখানে।
হালকা সাজগোজে তনুজাকে অপ্রতিরোধ্য সুন্দর লাগছে। ইভান শুকনো ঢোক গিলে নেয়, ফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে। থ্যাঙ্কস ম্যাডাম। তনুজা বিনিময়ে স্নিগ্ধ হাসে। ইভান ফোনটা পকেটে গুঁজে এক হাত তনুজার কোমরে রেখে কাছে টেনে বলে, এই তুমি কি আমার মাথা নষ্ট করার প্ল্যান করেছো? তোমার কাজের কালে চোখে আমি হারিয়ে যাচ্ছি, তারপর তোমার মুখের স্নিগ্ধ হাসি, আমি তো ক্ষণে ক্ষণে ঘায়েল হচ্ছে। তনুজা দরজার দিকে তাকিয়ে বলল, আরে ছাড়ুন তো, দরজা খোলা, বাচ্চারা চলে আসবে কেউ। ইভান তড়িঘড়ি বাম চোখ টিপল। তাহলে লকড করে আছে। তনুজা কপট রাগ দেখিয়ে বলে। ধ্যাৎ। ইভান মৃদু হাসি দিয়ে বলে, কাপড় ট্রাকটাও ঠিকঠাক করতে পারো না। এমন সময় ইয়ানের মিষ্টি কণ্ঠ শোনা গেল। আপ্পা, ইভান তনুজাকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে শশব্যস্ত হয়ে পড়ল। তনুজার চোখ দিয়ে ইভানকে শাসায়, যেন আরেকটু হলেই লজ্জায় পড়তে হতো। ইভান মাথা চুলকিয়ে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা? ইয়ান এগিয়ে এসে বলল। দাদু ভাই ডাকছে তোমাকে। ইভান ছেলের হাত ধরে এগিয়ে যেতে থাকে, পরপর দরজার কাছে ফিরে তাকিয়ে বলে, নিচে অপেক্ষা করছে, দ্রুত এসো। মাথা নেড়ে ঠিক আছে বোঝায় তনুজা। চারিপাশে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো, মেঝেতে ছড়িয়ে থাকা বেলুন নিয়ে ইয়ান আর নাতাশা খেলছে। বাড়িতে আজ মানুষে ভরপুর। শাহরিয়ার মির্জা, নেওয়াজ করিম ঘোষ গল্প করছেন। নিকট কয়েকজন আত্মীয় স্বজন শিরিন তাদের সাথে কথা বলছে। তনুজার দাদি এসেছেন। ছেলে গত হয়েছেন 5 বছর খানিক আগেই। ইভান সহ বাড়ির সবাই খাতির যত্ন করছে। ইয়ান নেভি ব্লু শার্টের উপরে কালো কোটি আর অফ হোয়াইট প্যান্টে সজ্জিত। শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা, সিল্কি চুল কপালের উপর পড়ে আছে, মুখে মিষ্টি হাসি। বাচ্চা ছেলেটিকে আজ যেন আরও বেশি সুন্দর লাগছে। নাতাশাকে পিঙ্ক কালারের বারবি ড্রেসে পরীর মতো লাগছে। নরম মুখাবয়ব যেন এক আদুরে ঝলমলে আভা ছড়াচ্ছে। নৃত্য ওদের দুজনকে ডেকে বলল, এই যে সোনারা, জলদি আসো, এখন কেক কাটা হবে। বড় কেকটি অর্ডার করা হয়েছে, তবে প্রথমে নীতির হাতে বানানো কেকটা কাটা হবে। নীতি ভালোবেসে তৈরি করেছে। তনুজা বলেছে প্রথমে নীতির বানানো কেক কাটা হোক। ইয়ান আর নাতাশা পাশাপাশি দাঁড়িয়ে, ওদের বাবা মা পেছনে দাঁড়িয়ে। নিত্য ইয়ানের হাতে ছুরি দেয়। ইয়ান কেক কাটতে প্রস্তুত। হঠাৎ নাতাশা চিল্লিয়ে উঠল, আমি আমি ইভান আলতো হেসে দুজনের হাতটা একসাথে ধরে ছুরি ধরিয়ে বলল, একসাথে কাটো কেমন? দুজনে ঘাড় কাত করে নাতাশা মুখেও বলে, আত্মা। কেক কাটা শেষে ইভান তনুজা একসাথে ইয়ান আর নাতাশাকে কেক খাইয়ে দেয়। তারপর দিব্য নীতি নিত্য এই সকল দৃশ্য ক্যামেরায় বন্দি করতে থাকে। এর মধ্যে নিত্য বলল, ইয়ান বাবা, নাতাশাকে খাইয়ে দাও তো, একটা ছবি তুলে রাখি। ইয়ান বাধ্য ছেলের মতো তাই করল। হঠাৎ করেই নাতাশা আঙুলে কেক জড়িয়ে ইয়ানের গালে ছুঁয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। ইয়ানের মুখটা একদম গম্ভীর হয়ে গেল। বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। নীতি টিস্যু দিয়ে ইয়ানের গাল মুছতে লাগলো। নূরজাহান হঠাৎ মশকরা করে বললেন, এই নীতি, তোর মেয়ে তো একদম দুষ্টু, এত রাগী জিদ্দি। দুষ্টু মেয়ে বিয়ে দিলে তারা এক দরজা দিয়ে ঢুকিয়ে হবে আর অন্য দরজা দিয়ে বের করে দিবে তো। নীতি হাসতে হাসতে উত্তর দেয়, সে কারণেই তো আমি আগে থেকেই জামাই ঠিক করে রেখেছি। জামাই খুবই ধৈর্যশীল, মেয়ের শাশুড়ি নরম মনের, শ্বশুর কম বাবা হবে, তাই মেয়ে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। উপস্থিত সবাই নীতির কথা না বুঝলেও তনুজা সহ বেশ কয়েকজন বোঝে নেয়। তনুজা মিটমিট করে হাসতে থাকে। আজকের এই মুহূর্তটাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে ফ্যামিলি ফটো তোলে। কয়েকটা ছবি তোলার পর নিত্য বলল, এবার মুরব্বির পার্টি বাদ, আমরা ছোটরা একটা সেলফি তুলে। ইয়ান এবং নাতাশা সামনে দাঁড়িয়ে, পাশে হাঁটু ভেঙে বসে নিত্য, পেছনে তনুজা নীতি দাঁড়িয়ে, ওদের পাশে বড়রা। তনুজার একটা হাত ইভানের হাতের মুঠোয়, ওদিকে দিব্যর আঙুলের ভাঁজে নীতির আঙুল। এক মুহূর্তে যেন সময়টাও থেমে গেল। সুন্দর একটি বাঁধনে এই ছোট্ট ছোট্ট সম্পর্কগুলো মিলে এক দারুণ স্মৃতি হয়ে রয়ে গেল।